সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৃষ্টি ২৪ আয়োজিত তারকার ডায়েরি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা। আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করি তারকাদের জীবনের অজানা গল্প, সাফল্য সংগ্রাম এবং ক্যামেরার পেছনের মানুষটিকে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমনই একজন মানুষ, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আইটি এক্সপার্ট এবং মডেল, ফারহান তানভীর ফাহিম। ভাই, আপনাকে ওয়েলকাম আমাদের তারকার ডায়েরি অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও তো বেশ ভালো আছি। প্রথমে আপনার সম্পর্কে দর্শকদের যদি কিছু বলতেন। আমার সম্পর্কে বলতে আমার নাম ফাহিম, আমি শ্রীমঙ্গলে থাকি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি করতেছি। সাবজেক্ট হচ্ছে সিএসসি, সিলেটের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করি এবং আমাকে দেখেন বিভিন্ন নাটক কিংবা মিউজিক ভিডিওতে ক্যারেক্টার হিসেবে কাজ করি আর কি। বাহ, চমৎকার। তাহলে তো বলতে হয় যে আপনি একজন অভিনেতা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর। এত বড় অভিনেতাও না, এই আর কি। বড় হয়ে কি হতে চান? নিশ্চয়ই অভিনেতা। না, অভিনেতা বলতে যেদিকে যাচ্ছি এদিকেই। আমার মেইন ফোকাসটা হচ্ছে আইটি সেক্টর এবং কন্টেন্ট নিয়ে আর কি, এটাই। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কবে কাজ করা শুরু করলেন? আমি হচ্ছে 2017 সালে এসএসসি পরীক্ষার পর শুরু করি। ইউটিউব থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়। তখন আমার ইউটিউবের চ্যানেলের নাম ছিল হেভেন অফ টি। আমি শ্রীমঙ্গল নিয়ে কাজ করতাম, যেহেতু আমি শ্রীমঙ্গলে থাকি। আমি শ্রীমঙ্গলের চা বাগান এবং বিভিন্ন টুরিস্ট প্লেস, রিসোর্ট এগুলো নিয়ে কাজ করতাম। তখন তখনকার সময় বলা যায় যে না, ভালোই ভিউজ হতো, মানুষজন একটু চিন্তা জানতো না। আমি দেখেছি যে আপনার পেজে অনেক মিলিয়ন ভিউ। তো এরকম করতে করতে একটা সময় দেখা যায় যে আমার চ্যানেলে কাজ করা বন্ধ হয়ে যায় আর কি। দেখা যায় যে একটা সময় এসে আমি প্রায় 1.5 বছরের মতো কন্টিনিউ করি। তারপর একটা সময় আমার চ্যানেলটা আমি হারিয়ে ফেলেন। মানে কি কারণে হারিয়ে ফেলেন? কি কারণ বলতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমি কিডন্যাপ হয়ে যাই। ও মাই গড, কিভাবে কিডন্যাপ হলেন? আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, আমার প্রতিষ্ঠান ছিল মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। তখন আমার 3rd সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ছিল। তো আমি নর্মালি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। যখন মৌলভীবাজারে আসি তো আমার পরীক্ষা 2টায়। আমি 1:40-45 দিকে মৌলভীবাজার পৌঁছাই, কিন্তু ওইখান থেকে আবার যাইতে 20 মিনিটের মতো লাগে। তো আপনারা তো যারা স্টুডেন্ট সবাই জানে, পরীক্ষা আধা ঘন্টা আগে যেতে হয় পরীক্ষার হলে। তারপর আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আমি একটা সিএনজি কল করি, সিএনজি আসে, আমি উঠে বসি, তারপর আমি আর কিছু বলতে পারি না। ও মাই গড, কারা আপনাকে কিডন্যাপ করেছিল? কারা বলতে আমি কিছু বলতে পারি না। তখন যখন সন্ধ্যার দিকে থাকে না যে মাগরিবের আজান দেয়, তখন যে একটা আলো থাকে, ওই সন্ধ্যার দিকে আমার জ্ঞান ফিরে। আমি পরে জানতে পারছি লোকেশন। আমি দেখি একটা বদ্ধ ঘরে। আপনি দেখবেন যে হাওর অঞ্চলে কিংবা ময়লার ভাগাড়ের সামনে যে ঘরগুলো থাকে না, আমি এই টাইপের ঘরে, আমার শরীরে কাপড় চোপড় ছিল না। আমি শুধু একটা প্যান্ট পরা ছিলাম, তাও ছিঁড়া। আমার ব্যাগ সব কিছু ওরা নিয়ে গেছে। মূলত কিডন্যাপই করা হয়েছে আমাকে। এটা কি কোনো উদ্দেশ্যপ্রবণ ছিল না? উদ্দেশ্যপ্রবণ বলতে এখন পর্যন্ত এটা বের করা যায় নাই। তো সন্ধ্যা হইতে আমি দরজাটা খুলে আমি সাথে সাথে বের হয়ে আল্লাহর নাম নিয়ে, আমি যদি 5 মিনিট থাকতাম রুমের মধ্যে, অন্ধকার হয়ে যেত আর আমি বের হতে পারতাম না, ওরা এসে মাইরা ফেলতো। আমি বের হয়ে সাথে সাথে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে বলছি না, এদিকেই দৌড় দিই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রায় 3-4 কিলোমিটার শুধু দৌড়াইছি। আমার পায়ে ছিল জুতা ছিল না, খালি পায়ে আমি দৌড়াইছি। দৌড়ানোর পর সামনে দিকে একটা রেল লাইন দেখার পর যে রেল লাইনে যাই, তারপর আমি কীভাবে মেন রোডে উঠবো। তারপর অনেক জঙ্গল ছিল, অনেক কাটা রক্ত বের হয়ে তারপর আমি মেন রোডে উঠি। মেন রোডে ওঠার পর তো হাইওয়ে রোড, মনে করেন যে আপনি যদি একটা মেন রোডের হাইওয়েতে রাতের বেলা আপনি, তাও আপনার ধরেন পাগলের মতো অবস্থা, আপনি যদি কারো সামনে যান আপনাকে সবাই ইগনোর করবে। আমি মেন রোডে গিয়ে আপনি তখন বস্ত্রহীন ছিলেন? হ্যাঁ, আমি শুধু প্যান্ট পরা ছিল, আমার প্যান্ট পরা ছিল, আর কিছু ছিল না। তখন রাত কয়টা হবে? তখন রাত বলতে রাত হতে চলছিল 7:30টার উপরে, 7:45 এরকম। আমার আইডিয়া নাই সন্ধ্যার পর যেটা, কারণ আমার তো কিছুই ছিল না। আমি একজনের কাছে হেল্প চাই, উনি আমাকে ধাক্কা মেরে ফেলিয়ে দেয়। হয়তোবা ভাবছে, আমি পরে চিন্তা করছি যে হয়তো ভাবছে যে না আমি ডাকাত হবো, কারণ থাকে না এই ডাকাতরা অনেক সময় দেখবেন যে পাগলের বেশ ধরে বা অসুস্থতার বেশ ধরে। আমি আরও 2 জনের কাছে হেল্প চাই, ওরা একজন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, একদম মেন রোডে আমি পড়ে যাই। তারপর আল্লাহর রহমত করছে মনে হয়, আমি দৌড়ে গিয়ে রোড কনস্ট্রাকশনে কাজ করে এমন মানুষজন, ওরা আমার শ্রীমঙ্গলের। আমি ওদের কাছে আমি পরে জানছি, আমি ওদের হাতে গিয়ে ধরছি, ভাই আমাকে বাঁচান,
আপনার কি হয়েছে বলেই আমাকে ওদের ক্যাম্পে ঢুকাই দিছে। ওদের ক্যাম্প ছিল, যারা কন্ট্রাক্টে কাজ করে ওদের ক্যাম্প থাকে, আমাকে ক্যাম্পে ঢুকাই দিছে। ঢুকানোর পর হচ্ছে আমার কাছ থেকে সব কিছু জানলাম, আমি বললাম। পরে দেখি ওনারা শ্রীমঙ্গলের এবং আমার এলাকার মানুষ, কিছু মানে বেশিরভাগই আমার এলাকার মানুষ, 10 জনের মধ্যে 7 জন আমার এলাকার, বাকি 3 জন ওই এলাকার। আমাকে যেখানে নিয়ে রাখছে মুগলা বাজার, এটা হাওর এলাকা। ওইখানে মানে কয়েক মাস পর পরই হচ্ছে লাশ পাওয়া যায়, কাটা, এরকম মানুষজন দাবি করে আর মানে কি। আপনাকে যে নিয়ে গেল কিডন্যাপ করে, মানে হ্যাঁ। সেটার পেছনে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হয়তোবা পারিবারিকও থাকতে পারে, বা আমার জানা মতে আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নেই। তারপর দেখি যে না, একটা সময় যে আমার চ্যানেলটাও নাই হয়ে যায় ওই সময়। আমার চ্যানেলে মনিটাইজেশন ছিল, সব কিছুই ছিল, ভালোভাবে চলতেছিল, চ্যানেল নাই হয়ে যায়। এটা কেউ জানে না, আমার একটা পেজও ছিল, তো সামহাও ওটাও সাসপেন্ড হয়ে যায় পেজ। পরবর্তীতে কি আপনি এসে মামলা করেছিলেন? মামলা করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওইটার কোনো কিছু হয় নাই, কোনো কিছু বের করতে পারে নাই, কেউই বের করতে পারে নাই। তারপর কি করব চিন্তা করছি, না, আপনার যদি একটা শখের কোনো কিছু হারিয়ে যায়, সেকেন্ড টাইম যেটা খুলবেন বা করতে যাবেন, মানে আপনি পারবেন কিন্তু ওই রকম আর হবে না, ওই রকম একটা ফ্লো স্পিড থাকবে না। তো আমারও সেকেন্ড টাইম চ্যানেল খুলছি আমার নাম দিয়ে, ফারহান তানভীর ফাহিম দিয়ে। হ্যাঁ, কিন্তু দেখলাম যে অনেক view কাজ হচ্ছে। করার মন মানসিকতা আমার ছিল না। তো আমি কি করছি, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমি চিন্তা করলাম আমি যদি এখন কন্টেন্টে ফোকাস করি তাহলে আমার পড়াটা হবে না। আপনার চ্যানেল থেকে কিরকম ইনকাম আসতো আগে? আসতো, তখন তো নতুন নতুন ছিল, তখন আসতো মোটামুটি ভালোই আসতো। আর হচ্ছে আমি স্পন্সর নিয়ে কাজ করতাম। আমি হচ্ছে মনে পড়ে আমার রেন্টি একটা বিজ্ঞাপন আমি পাইছিলাম। আচ্ছা, তখনকার সময়ে একটা স্পন্সর আমি নিয়েছিলাম 10,000 টাকার, তখনকার সময় ওইটাই ছিল। তারপর তো চ্যানেল যাওয়ার পর আর কেউ কাজ টাজ দিবে না স্বাভাবিক। আচ্ছা, তারপর আমি বিভিন্ন পেজে কাজ করতাম, যেহেতু আমি ক্যামেরার সামনে কথা বলতাম, তো আমি বিভিন্ন রিসোর্ট বলেন এগুলো নিয়ে কাজ করতাম। তারপর আমি ইঞ্জিনিয়ারিংয়ে মন দিই, পড়াশোনা শেষ করি। আমি 2023 সালে আমি বের হই ডিপ্লোমা থেকে। তারপর হচ্ছে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় জব করতাম, ইন্টার্নি করতাম 1 বছরের মতো। তারপর আমি চিন্তা করলাম না, আবার শ্রীমঙ্গল চলে যাই। ওই শ্রীমঙ্গল গিয়ে আবার চিন্তা করলাম না, এখন আমি আবার কন্টেন্টে ফোকাস করি। হ্যাঁ, আমি দেখেছি যে আপনার হ্যাঁ। পেজে অনেক মজার হ্যাঁ, মজার তো ভিডিও। এখন থেকে আমি মোটামুটি এখন আবার কন্টেন্ট ক্রিয়েটে। আপনার এখন পেজ থেকে বর্তমানে ইনকাম কেমন ইনকাম আসে? আপনি জানেন যে মানে ফেসবুকের ইনকাম এখন কমিয়ে দিয়েছে। মানে আগে যে মানুষের 1 মিলিয়ন ভিউজ হলে অনেক দিত, যেমন $100 দিয়ে দিত, $50 দিত। এখন ওই দিন আমার একটা ভিডিও 1.4 মিলিয়ন গিয়েছে, ওইটাতে মাত্র আমি $1 মতো পাইছি। আবার দেখা যায় যে কোনোটা 1 লক্ষ ভিউ হলে $10 দিয়ে দেয়, কারণ ফেসবুকের এখন হিসাব অন্যরকম, এটা বোঝা যায় না কি হয় থেকে কি হয়, এই আর কি। আপনি তো শ্রীমঙ্গলে থাকেন হ্যাঁ, এবং ওখানে বেড়ে উঠেছেন, ওখানে তো অনেক মজার মজার ঘটনা শুনি, আবার অনেক ভয়ঙ্কর ঘটনাও শুনি। হ্যাঁ, হ্যাঁ। এরকম কোন একটা ঘটনা যদি আমার সাথে শেয়ার করতেন। মজার ঘটনা বলতে আমার কন্টেন্ট নিয়েই বলি। হ্যাঁ, অবশ্যই। আমি যখন কন্টেন্টে যাই, মানে ভিডিও বানানো শুরু করতাম, তখন আমি আমার ফ্যামিলির ফুল সাপোর্ট পাইছি। আমার বাবা মা, আমার চাচু যিনি এখন কানাডাতে থাকে, ওনারা আমাকে ফুল সাপোর্ট দিত। আমার একটা স্টুডিও ছিল, হ্যাভেন অফ টি নামে স্টুডিও ছিল। তো মানে যে ব্যাপারটা ভাল লাগতো, মানে আমি মানুষজনদের বলতে লজ্জা পাইতাম যে আমার চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করেন। আমি এরকম না, কিন্তু আমার বাবা কি করতো বা আমার চাচ্চু কি করতো, একবার কুরবানি ঈদে এই যে গরু কাটার পর তো যে মানুষজন আসে বসে দেখে, তো উনাকে নিয়ে দৌড়ে আছে, বলে যে আমার ভাতিজার স্টুডিও আছে। মানে আমার চেয়ে ওনারা বেশি এক্সাইটেড। না, এটা খুবই চমৎকার। হ্যাঁ, আসলে হ্যাঁ, হ্যাঁ। কাজের ক্ষেত্রে ফ্যামিলি তো সাপোর্ট আমি আমি যখন মনে করি যে না আমি পারবো না, তখন দেখা যায় যে না, আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। তো ফ্যামিলি যেহেতু সাপোর্ট দিচ্ছে, আমি এই নিয়ে আগাই। পাশাপাশি হচ্ছে আমি আইটি সেক্টর নিয়ে কাজ করি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ইউআইএক্স ডিজাইন নিয়ে কাজ করি। আপনার বাসা কি শ্রীমঙ্গল চা বাগান থেকে কাছাকাছি? হ্যাঁ, শ্রীমঙ্গল মেইন শহরে আমার বাসা। শ্রীমঙ্গল আচ্ছা। থানা থেকে 3 মিনিটের মতো। আমি শুনেছি যে শ্রীমঙ্গলের চা বাগানে অনেক মর্মান্তিক ঘটনা ঘটে, এটা সম্পর্কে যদি কিছু বলতেন। মর্মান্তিক ঘটনা বলতে দেখেন, শ্রীমঙ্গল চা বাগানগুলো এখন অনেকটা, বা টুরিস্টরা যারা যায় তারা কতটা সেফ? সেফ বলতে শ্রীমঙ্গল এখন সেফ, তবে অনেক নিউজ পত্রিকায় দেখা যায় যে এখন চা বাগানে লাশ পাওয়া যায়, কিংবা বিভিন্ন মাঝে মধ্যে, সবসময় না, এগুলা দেখা যায় যে কাউকে মেরে ফেলে রাখছে, এই আর কি। তো শ্রীমঙ্গল হচ্ছে শান্তির শহর, তো শ্রীমঙ্গলে মানুষজন আসে দেখে, তো হয় না মাঝে মধ্যে 2-1টা মানে ঘটনা ঘটে যায়, এই আর কি। তবে হ্যাঁ, টুরিস্টের জন্য সেফ, টুরিস্টরা আসতে পারে শ্রীমঙ্গল, কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, কারণ আমরা তো আবার ট্যুরিজম নিয়ে কাজ করি। তো শ্রীমঙ্গল একদম সেফ জায়গা। মাঝে মধ্যে ঘটে, যেমন এই 2-1টা জায়গায় কয়েকদিন আগে যেমন একটা দেখলাম যে একটা লেক থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, এই আর কি। আপনি তো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? সফল বলতে অনেকে সফল বলে, কিন্তু আমি নিজেকে এখনো সফল মনে করি না। আর যারা নতুন কন্টেন্টে আসতে চায় তাদেরকে বলবো যে কন্টেন্টে আসা ভালো,
যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা সে তার জেলাকে প্রমোট যদি করতে চায় বা নিজেকে প্রমোট করতে চায় ভালো কথা, কিন্তু আমি বলবো যে কন্টেন্টের পাশাপাশি তার একটা স্কিল থাকা দরকার। যেমন অনেক দেখবেন যে আপনি মাঝখানে ফেসবুকে ইনকাম অনেক বাড়িয়ে দিয়েছিল, সবাই কিন্তু কি করে কন্টেন্টের দিকে ঝুঁকে পড়ে। এখন আবার ইনকাম কমিয়ে দিয়েছে, এখন দেখা যায় ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়েছে। ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, এখন ফেসবুক যদি যে কোনো সময় বন্ধ হয়ে যায় আপনি করবেন কি? তো আপনার যদি একটা স্কিল থাকে, ওই স্কিলটা কাজে লাগিয়ে আপনি সারা জীবন খেতে পারবেন, কিছু না কিছু একটা করে খেতে পারবেন। যেমন আইটি নিয়ে যারা কাজ করে, সে যদি সাধারণত বেসিক কম্পিউটারও জানে, সে একটা কম্পিউটারের দোকান খুলে ইনকাম করতে পারবে, তার এটা সারা জীবন চলবে। তো আমি কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতে চায় তাদেরকে বলবো যে আপনারা আগে স্কিল একটা শিখেন, স্কিল শেখার পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি কি কোথা থেকে কন্টেন্ট ক্রিয়েশন শিখেছেন? না, আমি কোথা থেকে শিখিনি, এটা আমার নিজে নিজে। এটা একটা মজার বিষয় হচ্ছে, আমার এক এলাকার ছোটো ভাই ছিল, নাম হচ্ছে আনাস আহমেদ। তাদের বাসায় আমি একদিন বসি, তখন সে বলে, ভাই তুমি ইউটিউব চ্যানেল খুলো, তোমার দ্বারা হবে। আমি বলে আচ্ছা ঠিক আছে, আজকে রাতেই খুলবো তাইলে। আমার একটা ইন্ট্রো দিতে মানে আমি 80 বার ইন্ট্রো দিয়েছি। মানে আমার শুধু যে আসসালামু আলাইকুম চায়ের রাজধানী, আমি এখন বলে ফেলি সহজে এক বাইটে, আসসালামু আলাইকুম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আমি ফাহিম। তখন যে এই আসসালামু আলাইকুম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আমি ফাহিম বলতে 80 বার সময় লাগছে আমার। তো আমি নিজে নিজে শিখেছি। আমি আগে যেমন ভিডিও বানাতাম, আমি পুরানো ভিডিওগুলো দেখি, আমি ডাউনলোড করে রাখতাম, যেন আমি মনে করি যে আমার অনেক ইমপ্রুভ হয়েছে। ভুল থাকতেই পারে, আমি মনে করি সামনে আমার আরও অনেক ইমপ্রুভ হবে। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, এখন যেহেতু কন্টিনিউ করেছি, তো শ্রীমঙ্গলে কিন্তু এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, আগে ছিল না, এখন অনেক। তো তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া, যে মানে আমাদের শ্রীমঙ্গলটাকে হাইলাইট করা, শ্রীমঙ্গলের আশেপাশে আরও যতগুলা উপজেলা আছে সবগুলাকে আমরা হাইলাইট করতে চাইছি, আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলে। এটা আমার ভবিষ্যৎ প্ল্যান। নতুন একটা গান রিলিজ হয়েছে যেখানে আপনি মডেল ছিলেন, ওটা সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, নতুন মিউজিক্যাল ডকুমেন্টারি যেটা আমরা শ্রীমঙ্গল নিয়ে করেছি, নাম হচ্ছে রূপসী শ্রীমঙ্গল, যেটা লেখা সুর হচ্ছে আমার কায়েস আজিজ আঙ্কেল, এবং যেটাতে হচ্ছে মিউজিক কম্পোজার ছিল হচ্ছে রাজা কাশিফ ভাই, এবং বাংলা গানের যুবরাজ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভাই গানটি গিয়েছে, সাথে ডুয়েটে ছিল হচ্ছে রুবায়েত আপু, আর হচ্ছে মডেল হিসাবে ছিল হচ্ছে রিও ভাই, নুসরাত আপু ছিল, ডিরেক্টর ছিল হচ্ছে সৈকত রাজা ভাই, আর ডিওপি ছিল হচ্ছে আরিয়ান ভাই। তো এই গানটা হচ্ছে আজকে ধ্রুবা মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। সেখানে আমার ছোট্ট একটা পার্ট ছিল, বেশি ছিল না। সেটা হচ্ছে যে এই যে দুই ধর্মের, যে হিন্দু মুসলিম ধর্মের মধ্যে একটা সম্প্রীতি, আমাদের একটা কুলাকুলির একটা সিন ছিল আমার। তো মানে এটাকে আমি গর্ব করছি, কারণ আমি আসিফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য গর্বের বিষয়। আমি মানে এই প্রথম কোনো একটা বড় চ্যানেলে কাজ করার সুযোগ পেলাম, এটাই। আপনি তো ইউটিউবে কাজ করেন এবং ফেসবুক পেজেও কাজ করেন, এছাড়া আর কোন কোন চ্যানেলের সঙ্গে কাজ করা হয়েছে? এমনিতে শ্রীমঙ্গলে অনেক নাটকের শুটিং হয়, যেহেতু আমি কন্টেন্ট বানাই, অনেক ডিরেক্টররা এসে ফোন দেয়, ওদের সাথে যাই, মানে এটা ভালো লাগে আমার। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমাকে সিনে ঢুকিয়ে দেয় যে ফাহিম ভাই এই কাজটা আপনি করেন। তো এনটিভি একটা কাজ করেছিলাম, সেখানে হচ্ছে পাবেল ভাইয়ের সাথে সুষমা আপুর সাথে একটা কাজ করেছি। আমার ক্যারেক্টার ছিল হচ্ছে পুলিশের কনস্টেবল আর কি। তো বাগানে হচ্ছে একজন ওনাদের বোন হারিয়ে যায়, তো খুঁজাখুঁজি সিন একটা ছিল আমার, এতটুকুই। আরও দুই একটা এরকমই সিনে আমি কাজ করেছি, অনেক নাটকে কাজ করেছি। আচ্ছা, অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অভিনয় নিয়ে এখনো পর্যন্ত কোনো প্ল্যান নাই। আমি আমার মেইন ফোকাসটা হচ্ছে আমি আইটি সেক্টরে ফোকাস দিব, আর আমি হচ্ছে কন্টেন্টে ফোকাস দিব, আর অভিনয়টা পরে দেখা যাবে, দেখে কি হয় সামনের দিকে। ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের তারকা ডায়েরি অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ জানাই দৃষ্টি 24 নিউজ চ্যানেলকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৃষ্টি 24 আয়োজিত তারকা ডায়েরি অনুষ্ঠানটি। দেখতে দেখতে চলে এসেছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে আবার অন্য কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৃষ্টি 24-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।